অবজেক্টিভ ইংলিশ যারা ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, এসএসসি, ব্যাংক, রেল এটসেট্রা যে কোনো এক্সাম দিতে চাচ্ছ, তো আজকের এই ভিডিওটা সবার জন্য খুব হেল্পফুল এবং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটা হচ্ছে যে আমি এখন যেটা ডিসকাস করব সেটা অবজেক্টিভ ইংলিশের ওপরে। মানে যেহেতু ডব্লিউবিপি এক্সাম খুব কাছে, মানে প্রায় আর হয়তো এক সপ্তাহ মতো আছে, হয়তো মানে কি 30 তারিখে এক্সাম, এতে হাতে আর বেশি সময় নেই। খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে একটা কুইক রিভিশন দিয়ে দিতে হবে, এবং কুইক রিভিশন প্রতিটা টপিককে একটু চোখ বুলিয়ে দেখা, এবং যদি কোনো কিছু কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেগুলোকে ক্লিয়ার করা, আর কোশ্চেন বারবার প্র্যাকটিস করে করে সেগুলোকে মনে রাখার চেষ্টা করা। সেই জন্য আমি একটা ক্লাস আজকে করতে চাইছি, যেটা কুইক রিভিশন হবে, তার সঙ্গে কিছু কনসেপ্ট, মানে কনসেপ্ট প্লাস কোশ্চেন আনসার প্র্যাকটিস হবে, এবং কনসেপ্টও হবে, দুটোই হবে। আর শুধুমাত্র এটা যে ডাব্লিউবিপির জন্য করছি তা না, সমস্ত এক্সাম যারা কম্পিটিশন এক্সাম দেবে, যেমন ডাব্লিউবিসিএস, আইডিও, তারপরে মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এভরিথিং, মানে প্রতিটা কম্পিটিটিভ এক্সামে এটা কাজে লাগবে, যেহেতু অবজেক্টিভ ইংলিশের উপরে ক্লাস হচ্ছে। আর অবজেক্টিভ কেন বলছি, ইংলিশ সাবজেক্টটা দুটো, মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দুরকম লেভেলে পড়ে, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা ডিসক্রিপটিভ। অবজেক্টিভ কেন? কারণ এগুলো শর্ট কোশ্চেন থাকবে, যেমন ওয়ান লাইনার কোশ্চেন থাকবে, গ্রামাটিক্যাল, বেশিরভাগ এটা গ্রামাটিক্যাল বেস করে কোশ্চেনগুলো করা হয়, ঠিক আছে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এইভাবে থাকে। আর ডিসক্রিপটিভটা কখন হয়? বেশিরভাগ ক্ষেত্রে মেন্স এক্সামে ডিসক্রিপটিভটা থাকে, যেমন ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে ডিসক্রিপটিভ ইংলিশ 200 নাম্বার থাকে। এমনকি এই যে পিএসসি ক্লার্কশিপ, এখানেও দেখবে তোমাদের 50 নাম্বার ডিসক্রিপটিভ ইংলিশ থাকবে। আচ্ছা, আদার্স যে এক্সামগুলো হয়, মেন্সের উপর ফোকাস করে ওই ডিসক্রিপটিভ ইংলিশটা দেওয়া হয়। আর প্রিলিমসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মানে ওই অবজেক্টিভ ইংলিশটা থাকে, যেটা ইংলিশ গ্রামার। ওকে, সো বেশি কথা না বাড়িয়ে আমরা ডিসকাশনে চলে যাচ্ছি। এটা হচ্ছে অবজেক্টিভ ইংলিশ গ্রামার। তো ইংলিশ গ্রামারের যদি আমরা ধরো সব কিছুই জানি, টুকিটাকি অনেকেই সবাই জানে, কিন্তু কি কি কোশ্চেনগুলো, বিশেষ করে ডাব্লিউপিপি এক্সাম তোমাদের 10 নাম্বার থাকবে, আর এই 10 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য সাবজেক্টগুলো সবাই পড়বে, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি সবাই কম বেশি পড়ছে এবং প্রিপারেশন নিচ্ছে, অনেক কিছুই জানে। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়, ইংলিশটাতে একটু দুর্বলতা থাকে। হ্যাঁ, যারা জানে তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, কিন্তু যদি ইংলিশের প্রতি কিছু কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে এই ভিডিওটা তাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। ওকে, যেটা হচ্ছে ধরো কি কি টপিকগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। যেমন ধরো, একবারে আমি আগেই বলেছি, আগের একটা ভিডিওতে আমি বলেছি, খেয়াল করবে, যে সেটা হচ্ছে যে মানে স্পেসিফিক কোনো টপিক থাকবে, সেটা কিন্তু ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এখন আর সেই কোশ্চেন প্যাটার্ন হয় না। মানে কোশ্চেনের প্যাটার্নটা অন্যরকম, কোশ্চেনের ধরনটা অন্যরকম হয়ে গেছে। এখন সব কিছুই জানতে হয়, এভরিথিং অ্যাবাউট গ্রামার, এভরি টুলস অ্যান্ড এভরি টপিক্স, ঠিক আছে। সো দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অল all the experienced students of competitive exams. ওকে, সুতরাং আমি শুরু করছি একবারে বেসিক লেভেল থেকে, ঠিক আছে। নর্মাল স্টুডেন্টদের পক্ষে এবং সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে খুব কাজে লাগবে। যেমন ধরো, এই ক্ষেত্রে ডাব্লিউবিপি বা আদার্স এক্সাম বলো, তাতে কি হচ্ছে, মানে সেন্টেন্স থেকে কোশ্চেন হচ্ছে, টেন্স থেকে কোশ্চেন হচ্ছে, এরার কারেকশন হচ্ছে, ভোকাবুলারি টেস্ট, সব কিছুই। গ্রামারের ক্ষেত্রে যেমন ধরো আর্টিকেল প্রিভিশন, তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়েনিং, তারপর ডব্লিউএইচ কোশ্চেন, তারপর এরার কারেকশন আছে। আচ্ছা, এইরকম যে টপিকগুলো আছে, তার সঙ্গে এবারে ভোকাবুলারি, নেক্সট আমরা যেগুলো বলবো সেগুলো হচ্ছে ভোকাবুলারি টেস্ট।
যেমন ধরো নমিনাল কম্পাউন্ড, তারপর এন্টোনিম, সিনোনিম, হোমোনিমস, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, তারপর তোমার ফরমেশন অফ ওয়ার্ড, তারপর স্পেলিং টেস্ট, এই যে এই জিনিসগুলো মানে এই যে টপিকগুলো, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি পরপর কোশ্চেন ওয়াইজ ডিসকাস করছি আর কি। বিভিন্ন কোশ্চেন আলোচনা করব, তার সঙ্গে সেই কোশ্চেনের উপরে কিছুটা কনসেপ্ট দিয়ে দিলাম, ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, আর কি হলো, কুইক রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ধরো ফার্স্ট সেন্টেন্সের উপরে যাই। এই সেন্টেন্স কনস্ট্রাকশন প্লাস ধরো বিভিন্ন সেন্টেন্স থেকে এই সেন্টেন্স থেকে ওই সেন্টেন্সে ট্রান্সফার করা। তো আগে ফার্স্টে একটা সেন্টেন্সের বেসিক কনসেপ্টটা তোমাদেরকে দিয়ে দিই। যেমন ধরো সেন্টেন্স মানে কি, সেন্টেন্স মানে তো বাক্য। হোয়াট ইজ সেন্টেন্স? ঠিক আছে, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হ্যাভিং এ কমপ্লিট সেন্স, দ্যাট ইজ কল্ড সেন্টেন্স। তো যাই হোক, মানে কতকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি নির্দিষ্ট মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। এরপরে এই সেন্টেন্সটা কোথা থেকে এলো, তার সোর্সটা কি, এবং সেন্টেন্সটাকে কয় ভাগে ভাগ করা যায়, কোন সেন্টেন্স কিভাবে ট্রান্সফার করতে হয়, এগুলো সবই কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, যে শুধুমাত্র ইংলিশের যে কোনো জিনিস আইদার ডেসক্রিপটিভ অর অবজেক্টিভ, কোনো জিনিসটাই কিন্তু মুখস্থ করার মতো নয়। ঠিক আছে, এটা তোমাকে কনসেপ্ট তৈরি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাছাড়া তুমি ভাবছো তাড়াতাড়ি করে সব প্রচুর প্রচুর কোশ্চেন মুখস্থ করে নিয়ে চলে গেলাম, এক্সামে দিয়ে দিলাম, কিন্তু হবে না, ওইভাবে হয় না। ঠিক আছে, সম্ভব না। সেন্টেন্স মানে বাক্য, সেন্টেন্সকে প্রথমত দুটি ভাগে ভাগ করো। ঠিক আছে, যেমন ধরো একটা হচ্ছে মাইনর আর একটা মেজর। মাইনর ইজ ওয়ান ওয়ার্ড সেন্টেন্স, মাঝে মাঝে এটা হয়। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সেন্টেন্স, তো এটা খুব একটা অ্যাপ্লিকেবল নয়, তো এটা এখন জানার দরকার নেই, পরে আমি ডিটেলসে ডিসকাস করে দেবো। এবার মেজরের দুটো পার্ট আছে। গৌণ আর মুখ্য, মুখ্য আর গৌণ। ঠিক আছে, গৌণ মাইনর আর মেজর। তো মেজরকে দুটো পার্টে ভাগ করা হয়, মানে দুটো অংশে। কি কি? একটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু নেচার আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। কি বললাম? অ্যাকর্ডিং টু নেচার আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তা অ্যাকর্ডিং টু নেচার মানে কি, প্রকৃতি অনুযায়ী, আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার হচ্ছে গঠন অনুযায়ী। তাহলে দুটো। এই অ্যাকর্ডিং টু নেচারকে 5 ভাগে ভাগ করা যায়, যেটা তোমরা সবাই কিন্তু জানো। এটা কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটিভ। ঠিক আছে, এইগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু নেচারের 5টি ভাগ। এরপরে অ্যাকর্ডিং টু স্ট্রাকচারকে 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে কি অ্যাসার্টিভ মানে কি? বিবৃতিমূলক, মানে যেটা অ্যাকর্ডিং টু নেচারের 5টা ভাগ। ইন্টারোগেটিভ মানে প্রশ্ন, যেটাকে কোশ্চেন বলা হচ্ছে। ইম্পারেটিভ মানে আদেশ, অনুরোধ, উপদেশ, এইসব। অপটেটিভ মানে কি? ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি বোঝালে। আর এক্সক্লেমেটারি মানে আবেগ বিস্ময় সূচক, এইসব আবেগ বিস্ময়। ওকে, এবারে নেক্সট যেটা মানে ডান দিকে যেটা আমরা ভাগ করলাম অ্যাকর্ডিং টু স্ট্রাকচারকে, মানে গঠনের দিক থেকে, একটা অ্যাকর্ডিং টু নেচার মানে প্রকৃতি অনুযায়ী, আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার মানে গঠন অনুযায়ী। গঠনের দিক থেকে 3টে ভাগ। কি কি বললাম? এক হচ্ছে তোমার অ্যাকর্ডিং এই সিম্পল মানে সরল বাক্য, মানে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য, আর কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। ঠিক আছে, এইগুলো। এবারে এই সেন্টেন্সগুলোকেই মানে ট্রান্সফার করতে হবে তোমাদেরকে। কীরকম? কোনো সময় বললো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে ট্রান্সফার করো, কোনো সময় ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে করো, কোনো সময় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো। আবার কি, অ্যাজ পার এজ দ্য মিনিং ইজ কনসার্ন, মানে অর্থের দিক থেকে সেন্টেন্সকে দুটো পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে না বাচক। তাহলে এই হ্যাঁ বাচক না বাচক মানে কি, এটা ধরো বেশিরভাগ এখানে নট যোগ করে দিলে না বাচক হয়ে যাবে। এবারে সেন্টেন্সে কিছু স্ট্রাকচার আছে, স্ট্রাকচারগুলো জেনে নিতে হবে। ওকে, তো এইরকমভাবে এই সেন্টেন্সের মধ্যেই দেখবে ঘোরাফেরা করবে, ট্রান্সফার করতে বলবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে এই সেন্টেন্স থেকে ওই সেন্টেন্স, ওই সেন্টেন্স থেকে এই সেন্টেন্সে ট্রান্সফার করবে। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। একটা যে কোনো একটা নাম বলো, যেমন বিমল। বিমল
স্মাইলস, ঠিক আছে, বিমল স্মাইলস মানে বিমল হাসে, ঠিক আছে। তো এটা একটা সেন্টেন্স হলো। তো এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন কি হবে, ওই সেন্টেন্সের মানেটাকে চেঞ্জ করে দেওয়া যাবে না, কিন্তু আমাদেরকে নেগেটিভ করতে হবে। কি, বিমল, তখন কি হবে, বিমল ডাজ নট ক্রাই, মানে বিমল ডাজ নট ক্রাই মানে কি, বিমল ডাজ নট ক্রাই মানে কাঁদে না, তার মানে হাসে। তাহলে বিমল স্মাইলস, ওটাকে যখন আমরা নেগেটিভ করছি তখন বিমল ডাজ নট ক্রাই মানে বিমল কাঁদে না। তার মানে কি, এই সেন্টেন্সটা এইভাবে আমরা ডাজ নটটা যোগ করে নেগেটিভ করলাম। আচ্ছা, এরকম প্রচুর প্রচুর সেন্টেন্স আছে, পরপর বলবো আমি। এবারে এসার্টিভ বিবৃতি, এসার্টিভ সেন্টেন্স কোনগুলো জেনে নিতে হবে। যেমন ধরো এসার্টিভের গঠনটা কীরকম হবে, প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইগুলো থাকবে, প্লাস লাস্টে পাংচুয়েশন মার্ক হিসাবে কি থাকবে, ফুল স্টপ থাকবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে, কোশ্চেন করা হবে। এখানে একটা কথা বলার আছে তোমাদেরকে, এটাও একটা কনসেপ্ট আর কি। কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কোশ্চেন, প্রশ্নসূচক বাক্য আর কি। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে জানবো যে এটা কোশ্চেন, আর কোশ্চেন কত ধরনের হয়, কিরকম কোশ্চেন করা হয়, তার স্ট্রাকচার কি, ঠিক আছে, এগুলো জানতে হবে। তো কোশ্চেন মানে প্রশ্ন, এই প্রশ্নটা সারা বিশ্বে দুই ধরনের কোশ্চেন করা হয়। এক হচ্ছে কি তোমার ইয়েস অর নো কোশ্চেন, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোমার WH কোশ্চেন। তাহলে ইয়েস অর নো কোশ্চেন আর WH কোশ্চেন, এই দুই ধরনের কোশ্চেনকে যদি ক্লাসিফাই করে দুটো টাইপ পাবো আমরা, ইয়েস অর নো টাইপ, আর একটা হচ্ছে WH টাইপ মানে WH কোশ্চেন। তো এগুলো কি, ইয়েস অর নো কোশ্চেন কি, যে কোশ্চেনের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে করা যায়, ঠিক আছে। যেমন ধরো তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, ইয়েস, তাহলে এই যে ইয়েস বললাম তাতেই আমার আনসার শেষ হয়ে গেল, মানে আনসারটা বোঝা গেল। আচ্ছা, তুমি কি ভাত খাও, ইয়েস, হ্যাঁ, এই যে ইয়েস বা নো বলছি তাতেই আনসারটা কমপ্লিট বোঝা যাচ্ছে। কিন্তু যদি বলা হয় হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম, তখন কিন্তু ইয়েস নো বলে দিলে হবে না, হোয়াটস ইউর ফাদার্স নেম, ইয়েস, এইরকম বললে কি হয়, তখন বলতে মাই ফাদার্স নেম ইজ, তারপর নামটা বললে। তার মানে কি, সেন্টেন্সটা সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। ইয়েস অর নো কোশ্চেনের মানে বৈশিষ্ট্যটা বলে দিচ্ছি। ইয়েস অর নো কোশ্চেনটা স্টার্ট হয় কি দিয়ে, অক্সিলিয়ারি ভাব দিয়ে। দেখো এবার আবার অক্সিলিয়ারি চলে এলো, এটাও কিন্তু একটু পরেই আমি ডিসকাস করছি। অক্সিলিয়ারি ভাব দিয়ে ইয়েস অর নো কোশ্চেন স্টার্ট হবে, আর WH কোশ্চেনটা স্টার্ট হবে কি, WH ওয়ার্ড দিয়ে, ঠিক আছে। তাহলে WH ওয়ার্ড কোনগুলো আগে জানতে হবে। WH ওয়ার্ড হচ্ছে কি, যেমন হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, এই করে টোটাল 9টা WH ওয়ার্ড আছে। হাউটাকেও WH ওয়ার্ডের মধ্যে ফেলা হয়, ঠিক আছে। HOW, WH ওয়ার্ড কেন, নামটা কেন আমরা বলছি, দেখো প্রতিটা ওয়ার্ডের প্রথমে কিন্তু WH দিয়ে শুরু হচ্ছে, কেবলমাত্র ওই হাউ ওটা একটু আলাদা টাইপের, HOW, প্রথমে H তারপরে O তারপরে W, হাউ, ওকে। তো এরপর যেটা বলতে যাচ্ছিলাম যে কোশ্চেনটা মানে যেটা ইয়েস অর নো কোশ্চেন, যে কোশ্চেনটা সেটি শুরু হচ্ছে কি দিয়ে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। যেমন এখনই যে এক্সাম্পলটা দিলাম, তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, দেখো ডু দিলাম ওখানে, ডুটা কি, ডুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। আর যখন আরেকটা কোশ্চেন আমি করলাম যে হোয়াটস ইউর ফাদার্স নেম, দেখো ওখানে কিন্তু আমরা ডু টু কিছু দিচ্ছি না, ওয়ার্ড দিলাম, মানে কি WH ওয়ার্ড দিলাম একটা, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম বা হোয়াটস ইউর ফাদার্স নেম, তাহলে হোয়াট, এই হোয়াটটা দিয়ে যেটা শুরু হলো এটা হচ্ছে WH কোশ্চেন। তাহলে এটা মনে রাখো যে WH কোশ্চেনটা, এই ইয়েস অর নো কোশ্চেন শুরু হয় অক্সিলিয়ারি দিয়ে, আর WH শুরু হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবারে WH ইয়েস অর নো কোশ্চেন, যেটা ইয়েস অর নো কোশ্চেনের আনসারটা ইয়েস অর নো দিলেই মানে হ্যাঁ অথবা না দিলেই হয়ে যায় কমপ্লিট, কিন্তু তোমার WH কোশ্চেনের আনসার সম্পূর্ণ ফুল বাক্যে দিতে হবে, ফুল বাক্যে মানে পুরো সেন্টেন্সে দিতে হবে, তাছাড়া এটা সেন্টেন্সটা ক্লিয়ার হবে না, ওকে, এইটা মনে রাখো। এবারে দেখো স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি। যেমন ধরো তুমি কি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, ডুটা কেন এলো, এটা এই যে
তুমি স্কুলে যাও, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। টেন্সটাকে এবার ভালো করে আমার একটা ভিডিওতে দেখবে টেন্স সম্পর্কে আলোচনা করা আছে, এবং এবং এটা এখনো কিছুটা আমি আলোচনা করে দিচ্ছি। ডু ইউ গো টু স্কুল? তুমি স্কুলে যাও। ডুটা কেন হলো প্রথমে? আমি কি বলেছি? অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হবে প্রথম সেন্টেন্স, যেহেতু ইয়েস অর নো কোশ্চেন এটা। তাহলে ডু ইউ গো টু, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এবার লাস্টে একটা জিজ্ঞাসা করতে হবে, যেহেতু এটা কোশ্চেন। আর এইদিকে কি হচ্ছে? ডব্লিউএস কোশ্চেনে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট দিয়ে স্টার্ট করলাম, তারপরে সাবজেক্ট এই অক্সিলারি দিলাম, ঠিক আছে, তারপরে ভার্ব দিতে হবে, হ্যাঁ, সাবজেক্ট দিতে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম। এইভাবে সেন্টেন্সটা আমরা গঠন করলাম। আর এটা জানতে পারলে যে কোশ্চেন দুরকম টাইপের কোশ্চেন হয়। এরপরে কোশ্চেনগুলো যখন আমরা করব সেই সময় জানতে হবে যে কি কি কোশ্চেন, টেন্স অনুযায়ী সে কোশ্চেনগুলো হয়েছে। এবারে আবার টেন্সে চলে আসছে, তার আগে অক্সিলিয়ারি ভার্বটা বলে দিই, যে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে। এটা কি অক্সিলিয়ারি? এটা কি জিনিস? অক্সিলিয়ারি মানে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে। যেমন ধরো একটা সেন্টেন্স, এরকমও কোশ্চেন আসতে পারে, যদিও কোশ্চেনটা খুব একটা ইজি কোশ্চেন বা গ্রামাটিক্যাল একটা সেন্টেন্স আর কি। যেমন ধরো হি ইজ রাইটিং এ লেটার, একটা সিম্পল সেন্টেন্স বললাম। তো এখানে কোশ্চেনে বলেও দিতে পারে যে এখানের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা। হয়তো দেখা গেল যে আইডেন্টিফাই দ্য অক্সিলারি ভার্ব বলে দিল, ঠিক আছে। কোশ্চেন হতেই পারে, কোশ্চেন বলা যাবে না। তখন তুমি যদি অক্সিলারি ভার্বটা না জানো যে কোনটা অক্সিলিয়ারি বা কোনটা হেল্পিং ভার্ব, তাহলে তুমি পারবে না। অতএব এখানে ইজ, যে হি ইজ রাইটিং আ লেটার, তাহলে ইজটা হচ্ছে অক্সিলিয়ারি, ঠিক আছে। তো আমরা এটা জানবো কি করে যে এটা অক্সিলিয়ারি? অক্সিলিয়ারি মানে হচ্ছে হেল্পিং ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া। অক্সিলিয়ারিকে দুটো পার্টে ভাগ করা হয়, ঠিক আছে। একটা কি প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটা মডাল অক্সিলিয়ারি। দুটো পার্ট অক্সিলিয়ারি। অক্সিলিয়ারিকে দ্য অ্যানাদার নেম অফ অক্সিলিয়ারি ভার্ব ইজ হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের আরেক নাম হচ্ছে হেল্পিং ভার্ব, মানে কি? সাহায্যকারী ক্রিয়া। তাহলে প্রাইমারি অক্সিলিয়ারির পর জানতে হবে প্রাইমারি কোনগুলো আর মডাল কোনগুলো। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন হয়, ঠিক আছে। এই যে এইগুলো কনসেপ্ট আমি কেন বলছি, একটু মন দিয়ে এগুলো শুনে নিতে হবে, কারণ এগুলো কনসেপ্ট। এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে, কতগুলো অক্সিলিয়ারি আছে, কি কি অক্সিলিয়ারি আছে, কোথায় বসে, কিভাবে বসে, এগুলো তো মানে সিম্পল আইডিয়া, এগুলো দরকার, এবং খুব বেসিক আইডিয়া। এই বেসিক আইডিয়াগুলো না থাকলে প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হয়ে যাবে, এতএব জানতে হবে। তাহলে প্রাইমারি অক্সিলারি, এটাকে আবার আমরা তিনটি পার্টে ভাগ করে দেব। একটা বি পার্ট, মানে বি মানে হচ্ছে হওয়া, আর একটা ডু পার্ট মানে ডু মানে করা, আর একটা হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে থাকা। তাহলে বি, ডু আর হ্যাভ। বি মানে হওয়া, ডু মানে হচ্ছে করা, আর হ্যাভ মানে থাকা। বিতে কোন কোনগুলো আছে, ঠিক আছে, এগুলো জাস্ট এখন শুনে নাও, যেহেতু কুইক রিভিশন হচ্ছে বা কুইক আমাদের ডিসকাশন হচ্ছে। সবাই এগুলো জানো, কম বেশি সবাই জানো, হ্যাঁ। পরে আবার অন্য ভিডিওতে ডিটেলসে মানে লিখে বা স্টাডি মেটেরিয়ালস দিয়ে ডিসকাস করে দেবো, কিন্তু এগুলো সবাই জানা আছে, এগুলো খুব বেসিক কনসেপ্ট আর কি। তো বিভার কি কি? বিভার হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। এই যতগুলো বললাম মনে রাখতে হবে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। আচ্ছা, এবার ডু ভার্বে চলে আসি। ডু ভার্ব কোনগুলো? ডু, ডিড, ডান, ডাজ। ডু, ডিড, ডান, ডাজ, ওকে। এরপরে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটে। হ্যাভ, হ্যাজ আর হ্যাড। এই যে এই টোটাল যতগুলো আমি বললাম, এগুলো হচ্ছে সবই অক্সিলিয়ারি, কি প্রাইমারি অক্সিলিয়ারি। এই যতগুলো আমি বললাম এগুলো সব প্রাইমারি অক্সিলিয়ারি। এরপরে মোডালে চলে যাই। মোডালে কি কি আছে? মোডাল অক্সিলিয়ারি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এটসেট্রা। এইগুলো জানতে হবে। ক্যান, কুড, শ্যাল, শুড, মানে একটা ছন্দের মতো, রিদিমের মতো, মানে মনে রাইমের মতো মনে রাখতে হবে যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এভাবে মানে
মনে রাখার বিষয় আর কি, এভাবে মুখস্থ করে নেবে। এইগুলো সবই হচ্ছে কি অক্সিলিয়ারি, মানে অক্সিলিয়ারিকে দুটো পার্টে ভাগ করে আমি ডিসকাস করে দিলাম অক্সিলিয়ারি। তো এইগুলোর মানেগুলো এবারে জেনে নিতে হবে। ক্যান, ক্যান মানে পারা, কুড, ক্যান কুড এগুলো তো জানো, মানে সবার সবার জানা আছে। আচ্ছা, এমিজ আর যেটা বি ভার্ব বললাম, এমিজ আর কোথায় বসে বা কি কি, দেখো এম ইজ আর, এই এম ইজ আরটাকে তোমার প্রেজেন্ট টেন্সে ফেলে দেওয়া হয়, মানে প্রেজেন্ট টেন্সে কি কি থাকে, এম ইজ আর থাকবে। আর ওয়াইজ ওয়ার্ডটা কি থাকে, পাস্ট টেন্সে থাকবে। এম ইজ আর মানে হয়, এম মানে হওয়া, আর এরপরে এম বসে, আই এম, উই, উই এর পরে কি, উই আর, হি ইজ, সি ইজ, দে আর, রাম ইজ। এই যে এম ইজ আর কোথায় বসছে আমি বলে দিলাম, আই এম, উই আর, হি ইজ, সি ইজ, দে আর, ইট ইজ, হয়ে গেল। এবারে যখন পাস্ট টেন্সে হবে, পাস্ট টেন্সে কি, ওয়াজ আর ওয়ার, আই ওয়াজ, উই ওয়ার, উই এর পরে ওয়ার হচ্ছে, হি ইজ, হি ওয়াজ, হ্যাঁ, রাম ওয়াজ, স্যাম ওয়াজ, তার মানে কি এগুলো ওয়াজ হচ্ছে, মানে যখন প্লুরাল হবে তখনই ওয়ার হয়ে যাবে। এটা হলো তোমার এই পাস্ট টেন্সের ক্ষেত্রে। এবারে চলে যাই আমরা কিসে, হ্যাভ ভার্বে। হ্যাভ ভার্ব, হ্যাভ মানে তো থাকা, হওয়া, থাকা বোঝাতে, থাকা। যেমন হ্যাভ, হ্যাজ আর হ্যাড, আছে অর্থে, আছে বা থাকা। আই হ্যাভ, উই হ্যাভ, হি হ্যাজ, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তখন হ্যাজ হয়ে যাবে। হি হ্যাজ, সি হ্যাজ, রাম হ্যাজ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ। এই যে এগুলো, এগুলো মনে রাখবে। আচ্ছা, তারপরে তোমার এইদিকে ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো তো অক্সিলারি হিসেবে থাকছেই। এই জাস্ট এটা একটা কনসেপ্ট দিয়ে দিলাম, এই যতগুলো বললাম এগুলো সব অক্সিলারির মধ্যে পড়েছে। এবারে কোশ্চেন আসতেই পারে যে একটা মোডাল অক্সিলারির নাম করো, বা একটা সেন্টেন্স দিয়ে দিল, আই ক্যান ডু ইট, ক্যানে আন্ডারলাইন করে দিল, মানে কোশ্চেনের প্যাটার্ন যে কোনো, মানে যে কোনো সেন্টেন্স দিয়ে দিল, দিয়ে দিতে পারে এবং বলতে পারে যে এটাকে ইয়ে করো, মানে তোমাকে যা করতে পারে, তোমার যদি কনসেপ্ট থাকে তাহলে তোমার কোশ্চেন যেখান থেকে আসুক তুমি পারবে। ঠিক আছে, আই ক্যান ডু ইট, এটা দিয়ে দিল একটা সেন্টেন্স, ঠিক আছে, আই ক্যান ডু ইট। তো এখানে বললো যে আইডেন্টিফাই দ্য বা ফাইন্ড আউট অক্সিলারি ভার্ব ফ্রম দিস সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব ফাইন্ড আউট করো, মানে খুঁজে বার করো। তো এখানে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, তাহলে ক্যান, ওই যে দেখো আই এর পরে ক্যান আছে, এই ক্যানটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। কি অক্সিলারি দেখো আমি একটু আগে আলোচনা করে দিয়েছি, এটা হচ্ছে মোডাল অক্সিলারি। এবার জিজ্ঞেস করতে পারে যে কোন অক্সিলারি, এটা এটা প্রাইমারি না মোডাল, তাহলে এটা হচ্ছে মোডাল অক্সিলারি ক্যানটা, এভাবে কোশ্চেন হয়। আচ্ছা, এরপর আমরা নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। সেন্টেন্সের তো বিভিন্ন রকমের ফাংশন আছে, বিভিন্ন রকমের সেন্টেন্স আছে। তো এরপর যেটা সেন্টেন্সের কনসেপ্টটা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলো তো বলার কিছু নেই, সবাই কম বেশি কিছু জানো। ঠিক আছে, এত কিছু ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এগুলো যখন আমরা সেন্টেন্স করাবো, কোশ্চেন করাবো, তখন ঠিক আলোচনা হবে। ঠিক আছে, এরপরে ভয়েস চেঞ্জ। তারপরে নেক্সট যে জিনিসটা বললাম, সেন্টেন্সের পরে এবারে পার্টস অফ স্পিচ থাকবে। তারপরে এই যে যেমন তোমার পার্টস অফ স্পিচের অনেকগুলো ভাগ আছে, টোটাল 8টা ভাগ আছে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রচুর আছে। ঠিক আছে, ওগুলো গ্রামাটিক্যাল ডিসকাস করব। কিন্তু দেখো তোমাদের ডাব্লিউবিপি বা আদার্স যে এক্সামগুলো আছে, ডাব্লিউবিপি বিশেষ করে যেহেতু তোমাদের খুব কাছে এক্সামটা আছে, তো এখানে দেখো ভয়েস চেঞ্জ একটা থাকবেই, নারেশন চেঞ্জ একটা থাকবে, জয়নিং একটা থাকবে, এরকম থাকতে পারে আর কি, মানে থাকবেই বলা যাবে না, কিন্তু এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট মানে টপিক আর কি, এগুলোকে বাদ দেয় না সাধারণত। তো 10টা নাম্বার, তো সব কিছুতে সব কিছু দিলে তো হবে না, 10টা কোশ্চেন দেওয়া হবে, কোথা থেকে দেবে তার কোনো ঠিক নেই। আচ্ছা, তার জন্য কি হচ্ছে, অল টোটাল ওভারঅল কনসেপ্টটা তৈরি করতে হবে। এবং গ্রামার, একটা ভয়েস চেঞ্জ আমি কোশ্চেন বলছি, এক একটা কোশ্চেন বলবো আর ইয়ে অ্যানালিসিস করবো, এবং কনসেপ্ট, কোশ্চেন অ্যান্সার প্লাস কনসেপ্ট, এইভাবে আমি করছি। যেমন ধরো ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জের বেসিক আইডিয়া কি,
ভয়েস দুটো, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। কি বললাম? অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কি? করতে পারছো, প্যাসিভ ভয়েস মানে কর্ম পাচ্ছো। অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে ট্রান্সফার করবো আমরা, কি জেনারেল রুল কি? যেমন ধরো সাবজেক্টটা অবজেক্টের, মানে অ্যাক্টিভ ভয়েসে অ্যাসাইটিভ সেন্টেন্সে করছি, বিভিন্ন সেন্টেন্সে আবার বিভিন্ন ভয়েস হবে। এবং এখানে টেন্সটাও জানতে হবে, সেন্টেন্স প্লাস টেন্স এই দুটো জিনিস কিন্তু খুব রিলেটেড ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। অ্যাসাইটিভ সেন্টেন্স একটা ভয়েস চেঞ্জ করছি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে? এবার সিম্পল সেন্টেন্স, একবারে সাধারণ ছোট্টখাটো উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করো। বোঝার পরে সে যত বড়ই তোমার সেন্টেন্স হোক বা যেমন এক্সাম্পল দাও, তোমার কোনো অসুবিধা নেই, স্ট্রাকচার সিস্টেম একই থাকবে, ঠিক আছে? আই ইট রাইস, আই মানে হচ্ছে আমি, ইট মানে খাওয়া, রাইস মানে ভাত। তাহলে কি আমি ভাত খাই, আই ইট রাইস, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে এসআরটি সেন্টেন্সের একটা কি কিসের স্ট্রাকচার হচ্ছে? এটা প্রেজেন্ট ইনডেফিনাইট। টেন্সটা ফলো করতে হবে, কি টেন্স আগে জানতে হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে, প্রেজেন্ট পারফেক্টে করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট এই যে এইরকম। তবে কি প্রেজেন্ট ইনডেফিনাইট কন্টিনিউয়াস এগুলো তো পারফেক্টও হয়, পারফেক্ট কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জ হবে না। তো এই এক্সাম্পলটা যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। তো এখানে তিনটে আমাদেরকে বুঝে নিতে হবে একটা সিস্টেম। ফার্স্ট রুল যেটা, সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যেতে হবে, অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, এটা আমরা জানি। এমনকি মাঝে যে ভার্বটা আছে, ভার্ব প্লাস অক্সিলিয়ারি ভার্ব যেই থাকে না কেন, ওই জায়গাটাতে তোমাকে ব্রেনটা খেলাতে হবে, মানে ওই জায়গায় ব্রেনটা তোমার ব্রেনে কাজে লাগাতে হবে। যেমন ইট, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই, অক্সিলিয়ারি ভার্ব নিয়ে কোনো মানে টেনশন করতে হবে না। তো কেন? কারণ অক্সিলিয়ারি ভার্বটা থাকে কোথায়? কন্টিনিউয়াস টেন্সে থাকবে, এখানে থাকবে না। আচ্ছা, এমনকি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন থাকবে। অতএব আনসারটা কী হবে সঙ্গে সঙ্গে বলে দাও, যে আনসারটা বলে দিচ্ছি, তারপরে এটা কীভাবে হচ্ছে সেটা বলছি। আই ইট রাইস, কী হবে? রাইস ইজ ইটেন বাই মি। ইজ ইটেন বাই মি কেন হলো এটা? কারণ হচ্ছে সাবজেক্টের পরে আমরা কি বলেছি, অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাও, তাহলে আই ইট রাইস, রাইসটাকে আগে নিয়ে চলে আসো। তারপরে ইজ কেন দিলাম? যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তার জন্য কি হচ্ছে প্রেজেন্ট টেন্স ইজ দিলাম। রাইসের পরে তো আর হবে না, আর এমও হবে না, তাহলে রাইস ইজ হলো। আচ্ছা, রাইস ইজ। এবারে কি আছে, ভার্বটা দেখতে হবে, যে ভার্বটা কি আছে, মাঝের ভার্বটা ওটা কি আছে, ইট। ইটের সঙ্গে কি যোগ করতে হবে, মানে ইটটা থার্ড ফর্ম করতে হবে, মানে পেসিভ কনস্ট্রাকশন। প্রথমে অ্যামিজ আর সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস বাই, মানে এগুলো হচ্ছে স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 মানে ভার্বের থার্ড ফর্ম। এটাও জানতে হবে আবার, তোমাদেরকে জেনেছো, অলরেডি জেনে গেছো। ভি1 ভি2 ভি3 মানে কি প্রেজেন্ট, পাস্ট আর পার্টিসিপল। তাহলে যখন পেসিভ কনস্ট্রাকশন আমরা করবো, পেসিভ ভার্ব করবো, পেসিভ ভয়েস করবো, তখন কি হবে, ওই ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে কি হচ্ছে, ইজ ইটেন, ইট অ্যাট ইটেন। এইগুলো একবার ভালো করে চোখ বুলিয়ে নেবে, যে দেখে নেবে। ইট অ্যাট ইটেন, গো ওয়েন্ট গান, ডিড ডান, ক্যাচ কট কট, ফাইট ফট ফট, ব্রিং বট বট, মানে এইগুলো এরকম প্রচুর ভার্ব আছে, রেগুলার ভার্ব ইয়েগুলো। আচ্ছা, রাইস ইজ ইটেন বাই মি হয়ে গেল। বাইটা ওই এজেন্ট হিসেবে দ্বারা দিয়া বোঝাতে, আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়, এই বোঝাতে ওই বাইটা বসাচ্ছে। তাহলে ইটেন বাই, আইটা মি হয়ে গেল। কেন যে আইটা কেন মি হচ্ছে এগুলো বলে দিচ্ছি। এগুলো কিছু প্রোনাউন চেঞ্জ হবে, মানে সাবজেক্টটা যখন প্রোনাউনগুলো থাকবে, যে প্রোনাউন আইটা মি হবে, আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, উই থাকলে আস হবে, ঠিক আছে? হিটা হিম হবে, সিটা হার হবে, দেটা দেম হবে, ঠিক আছে? এইগুলো চেঞ্জ হচ্ছে, প্রোনাউন চেঞ্জ, এটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট এবারে এটাকে যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে করব, তখন কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কন্টিনিউয়াস টেন্স আমরা জানি কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, সাবজেক্ট প্লাস এমইজ আর, মানে যেহেতু প্রেজেন্ট মানে অক্সিলারি, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। তো সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা এখানে ফলো করব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তখন এই যে রাইস, আই ইট রাইস করেছি, এটাকেই মানে ট্রান্সফর্ম করে দাও
তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে কিসে ট্রান্সফর্ম করব, প্রেজেন্ট ইনডেফিনাইটকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ট্রান্সফার করব। তখন কি হবে সেন্টেন্সটা, ওই একই সেন্টেন্সে সব কিছু করবো। তখন কি হবে, আই অ্যাম ইটিং রাইস, ঠিক আছে, আই অ্যাম ইটিং রাইস হয়ে যাবে, তখন কি কন্টিনিউয়াস। তখন সে ভয়েস চেঞ্জের ধরনটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে, তখন হবে রাইস ইজ বিং, মানে কি আগে ইজ করেছিলাম আমরা, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, ওখানে একটা স্ট্রাকচার আছে, তখন রাইস ইজ বিং ইটেন হবে। ইজ ইটিং, এখানে একটা সিস্টেম ফলো করবে তোমরা, যদি ইট বা ইটস থাকে তখন কি হবে, ইজ ইটেন। ইজ ইটিং যদি থাকে তখন কি, ইজ বিং ইটেন। ইজ ইটিং, ইজ বিং ইটেন, তাহলে কি হচ্ছে, বিং, বিইআইএনজি, দেখো সেই অক্সিলারিটা বিং, এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিং, ওই অক্সিলারিটা এখানে ঢুকে গেছে, এখানে আমরা বসিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে, রাইস ইজ বিং ইটেন বাই মি, ঠিক আছে, আমি ভাত খাচ্ছি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, রাইস ইজ বিং ইটেন। দেখো সাবজেক্ট ভার্ব এমন কিছু ব্যাপার না, ওগুলো ঠিক আছে, কিন্তু চেঞ্জটা বেশিরভাগ ওই মাঝখানটাতে হচ্ছে। এটাকেই যখন কুইক আমরা যাচ্ছি, এবার এটাকেই যখন পারফেক্ট টেন্সে ট্রান্সফার করে দেবো, ওই সেম এক্সাম্পল, অন্যান্য হাজার হাজার এক্সাম্পল এখন দেখবো না, আগে শিখবো, সেম এক্সাম্পল দিয়ে পারফেক্ট, যখন এই আইট রাইসটাকে পারফেক্টে ট্রান্সফার করবো তখন কি হবে, আমরা স্ট্রাকচার কি জানি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব ভি3 প্লাস অবজেক্ট, তাহলে কি হবে, আই হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে সেন্টেন্সটা। এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কি হবে, মানে এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টে ভয়েস চেঞ্জ করলে কি, হ্যাভ হ্যাজটার সঙ্গে বিন যোগ করতে হবে, সাবজেক্ট অবজেক্ট ইয়ে করে দাও, এদিকে সাবজেক্ট এদিকে নিয়ে আসো, রাইস নিয়ে এলাম, রাইস প্রথমে, রাইস হলো, রাইসের পরে কি হবে, হ্যাভ না হ্যাজ, রাইস হ্যাজ, ঠিক আছে, রাইস হ্যাজ, এরপরে বিন যোগ করতে হবে, বাড়তি BEEN, সেই অক্সিলারি ভার্বে চলে যাও, মানে সেই প্রাইমারি অক্সিলারি, বিং বিন, এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন, বিনটা যোগ করতে হবে। হ্যাভ ইটেন থাকলে হ্যাভ, হ্যাভ বিন ইটেন, হ্যাজ বিন ইটেন, বিন যোগ করতে হবে, তাহলে রাইস হ্যাজ বিন ইটেন। মানে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে ভার্ব যদি সেন্টেন্সটা পারফেক্ট টেন্সে থাকে, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যে কোনো পারফেক্ট টেন্স হোক, পারফেক্ট টেন্সে কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকবে, ঠিক আছে। তার জন্য কি হচ্ছে, আই আই হ্যাভ ইটেন রাইস, কিন্তু রাইস যখন করবে তখন হ্যাভ হবে না, রাইস হ্যাজ হবে। রাইস হ্যাজ বিন, তখন বাড়তি যোগ করতে বিন, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, হয়ে গেল, এটা পারফেক্ট টেন্সে হয়ে গেল। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। আচ্ছা, এরপরে নেক্সট যখন এটাকে পাস্ট টেন্সে নিয়ে আসবো আমরা, ঠিক আছে, তার সেটা পাস্ট টেন্সে আমরা পরে যাবো। এরকম আরো কয়েকটা এক্সাম্পল আমরা করে দিচ্ছি, যেমন ধরো আই নো হিম, নেক্সট এক্সাম্পলে দিচ্ছি একটা, ধরো তোমাকে একটা সেন্টেন্স দেওয়া, আই নো হিম, ভয়েস চেঞ্জ করতে বললো, এটা কি ভয়েস চেঞ্জ করলে কি হবে, আই নো হিম, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনে নাও, হিমটাকে যদি আমরা সাবজেক্টটা নিয়ে আসি তাহলে কি হবে, হি হয়ে যাবে, যদি সাবজেক্টে হি থাকে তাহলে অবজেক্টে হিম হয়ে যায়, তাহলে হিমটাকে যদি সাবজেক্টে নিয়ে আসি তখন হি হয়ে যাবে, তাহলে কি হচ্ছে, হি, এরপরে নো, KNOW, নো মানে হচ্ছে জানা, আই নো হিম মানে আমি তাকে জানি, আমি তাকে চিনি, ঠিক আছে, আমি তাকে জানি, আই নো হিম, তাহলে হিটা আগে, মানে হিমটাকে হি করলাম প্রথমে সাবজেক্ট, হি, এবার নোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট ইনডেফিনিট, তো এটা প্রেজেন্ট ফর্ম, তার জন্য ইজ করবো আমরা। যদি এটা পাস্ট টেন্সে থাকতো, যখন নিউ থাকতো KNEW, তখন কিন্তু ইজ হতো না, তখন ওয়াজ হয়ে যেত। তাহলে কি, হি ইজ নোন, মানে কি নো এর থার্ড ফর্ম দাও, এবারে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে কি দিতে হবে, তারপরে ভি3 দিতে হবে, ভি3 কোনটা, নো এর ভি3 হচ্ছে নোন, KNOWN, তারপরে এখানে বাই বসবে না, কিন্তু এটা একটা ব্যতিক্রম, এই কোশ্চেনটা কিন্তু বেশিরভাগ আসে পরীক্ষাতে। হি ইজ নোন টু মি, মানে নো এর পরে কিন্তু বাই হবে না, নোন বাই মি হবে না, এটা খুব মানে মাথায় রেখে, খুব মনে রাখার বিষয়, এটা খেয়াল রাখবে, নোন টু মি হবে, নোন বাই মি হবে না, হি ইজ নোন টু মি, তাহলে আনসারটা কি হলো, হি ইজ নোন টু মি, আমি
আমি তাকে জানি, আমি মানে সে আমার দ্বারা পরিচিত বা আমার পরিচিত সে। ওকে, এবারে নেক্সট সেন্টেন্সে যাচ্ছি। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সিম্পল সেন্টেন্স, একবারে সিম্পল। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে কি হবে? করে নাও আনসারটা। দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্কটা আগে নিয়ে চলে এলাম। দ্য ওয়ার্ক, এবারে হ্যাভ, দ্য ওয়ার্কের পরে তো হ্যাভ হবে না, হ্যাজ হবে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন, তারপরে বিন দেব। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, দুয়ের থার্ড ফর্ম কি হবে? ডান বাই মি। ঠিক আছে, এই সরি, কি হচ্ছে? দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে কি হবে? দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দেম। দে থাকলে কি হবে? দেম হবে। ঠিক আছে, এইভাবে ভয়েস চেঞ্জগুলো প্র্যাকটিস করো। আর জাস্ট আমি সেন্টেন্সগুলো বলছি এভাবে। আর প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করব এবং কিছু কিছু কনসেপ্ট দেবো। একটা ভিডিওতে হয়তো নাও হতে পারে, মানে পরপর পার্ট পার্ট করে ভিডিওগুলো দেবো। ঠিক আছে, ছোট ছোট শর্ট শর্ট ভিডিও থাকবে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা হবে, ধরো এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, তারপরে অপটেটিভ সেন্টেন্স থাকবে। এরকম কিছু কিছু ইয়ে দিচ্ছি আমি তোমাদের, কোশ্চেন দিচ্ছি। যেমন ধরো ইম্পারেটিভ সেন্টেন্স একটা দিলাম, যেগুলো পরে পরীক্ষায় বেশি, যেমন শাট দ্য ডোর। তাহলে কি হবে? শাট দ্য ডোর, এখানে কিন্তু সিস্টেমটা আলাদা, একটু চেঞ্জ করতে হবে তোমাদেরকে। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কি হবে? লেট দ্য ডোর বি শাট, একটা লেট হবে আর একটা ইউআর অর্ডার হবে। আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি থাকলে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে কি? শাট দ্য ডোর বলছে দরজাটা বন্ধ করো, তাহলে এখানে কি বোঝাচ্ছে? অর্ডার করা বোঝাচ্ছে। তাহলে অর্ডার করলে কি হবে? তখন দুরকম, এটা মানে টু টাইপস হবে। একটা হচ্ছে ইউ আর অর্ডার টু হতে পারে, হবে, আর একটা হচ্ছে লেট দিয়ে করবে। লেট দ্য ডোর বি শাট, প্রথমে লেট দিয়ে করলে সে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে লেট প্লাস সাবজেক্ট, মানে লেট প্লাস এস মানে সাবজেক্ট, প্লাস মানে কি হচ্ছে? বি, বিইবি প্লাস ভি3 মানে ওই ইয়েটা তোমার ভার্বের থার্ড ফর্ম। লেট দ্য ডোর বি শাট, তাহলে কি হচ্ছে? শাটের তিনটে ফর্ম একই। তাহলে শাট দ্য ডোর, তাহলে কি হবে? লেট দি ডোর বি শাট, মানে ওই ভয়েস চেঞ্জটা এইভাবে হবে। এবার যদি বলা হয় ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর বা ওপেন দ্য উইন্ডো, তখন কি হবে? লেট দ্য উইন্ডো বি ওপেনড। আর ইউ আর অর্ডার টু করলে এইভাবে ইউ আর অর্ডার টু হয়। অর্ডার টু করলে কি হবে? ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর, ইউ আর অর্ডার টু শাট দ্য ডোর। এটাও করা যায়, মানে দুটো আনসারই কিন্তু ঠিক। একটা হচ্ছে ইউ আর লেট দিয়ে করবে, আর একটা ইউ আর অর্ডার টু, দুটো আনসারই কিন্তু ঠিক। হ্যাঁ, এখানে কোশ্চেন আসতে পারে, বা পরীক্ষায় তোমাদের এক্সামে কি দেবে? 4টি এমসিকিউ প্যাটার্ন, তো হয়তো 4টে অপশন দেওয়া থাকলো, আর কোশ্চেনটা লেখা থাকলো 4টে অপশন। এখানে ভয়েস চেঞ্জ তোমাদেরকে কোষে বার করতে হবে না। ঠিক আছে, ম্যাথের মতো যে ভয়েস চেঞ্জ আমি কোষে বার করবো সেটা না। কি করতে হবে? তোমাদেরকে শুধুমাত্র মানে ওএমআর শিটে গোল দাগ দিতে হবে। ঠিক আছে, তো তাহলে কি হবে? পরীক্ষায় যেমন প্যাটার্ন, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম, তো বেশিরভাগ ওএমআর শিট এখন কি করেছে? গোল দাগ দেওয়া কাজ, মানে 4টে অপশন থাকবে, যেটা সঠিক সেটাতে গোল দাগ দাও, বাস। তাহলে কি হবে? 4টে অপশন থাকবে ভয়েস চেঞ্জে। দেখা গেল যে এই শাট দ্য ডোর বা ওপেন দ্য উইন্ডো, তারপরে ডু ইট, লেট ইট বি ডান। ডু ইট মানে কি? এটা করো। কাম হিয়ার, গো দেয়ার, তা এগুলো কি? ইম্পারেটিভ সেন্টেন্স অফ। কাম হিয়ার মানে ইউ আর অর্ডার টু কাম হিয়ার। গো দেয়ার, ইউ আর অর্ডার টু গো দেয়ার। ঠিক আছে, তাহলে এই যে, বা আদার্স আবার কিছু কিছু সেন্টেন্স আছে, যেমন অ্যাডভাইস করা বোঝালে, যেমন যেমন কি হবে? ডোন্ট রান ইন দ্য সান, এটা তো অ্যাডভাইস হচ্ছে, মানে উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান, ডোন্ট থাকলে তখন নট টু করতে হবে, নট টু রান ইন দ্য সান। বা ইউ আর ফরবেড মানে তোমাকে বারণ করা হচ্ছে, তাহলে কি হবে? ইউ আর ফরবেড টু রান ইন দ্য সান। ঠিক আছে, মানে তোমাকে রোদে দৌড়াতে বারণ করা হচ্ছে, রোদে দৌড়াবে না। তো এরকম কিছু সেন্টেন্স, এরকম কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো মানে প্র্যাকটিস করে নেবে। প্রচুর ভয়েস চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জগুলো মানে কিছু কিছু ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে, ভয়েস চেঞ্জের সিস্টেম, কোশ্চেনটাকে এইভাবে দেওয়া থাকবে, 4টে করে অপশন থাকবে, 4টে অপশনে
আলাদা আলাদা দেওয়া থাকবে, একটা উত্তর তো সঠিক একটা থাকবে, বাকি তিনটে ভুল থাকবে। ওখানে চুজ করতে হবে যে কোনটা সঠিক, তোমাকে বেছে নিতে হবে। যদি থাকে তোমার লেট দ্য ডোর বি শাট, শাট দ্য ডোরের ক্ষেত্রে, তখন সেটাই তোমাকে গোল দাগ দিতে হবে, সেটাই হচ্ছে আনসার। যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু সেটা আনসার না। আর যদি ইউ আর অর্ডার টু শাট দ্য ডোর, ওটাও কিন্তু আনসার হবে। তার জন্য আমি দুটো বলে দিলাম, ঠিক আছে। ভয়েস চেঞ্জটা ভালো করে প্র্যাকটিস করো। তারপর ন্যারেশন চেঞ্জ করবে, জয়নিং, মানে প্রতিটাই পর পর একটু করে দেখে নিয়ে যেতে হবে, সিস্টেমগুলো জেনে নিতে হবে, স্ট্রাকচারগুলো কীভাবে হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। ভুল করে আসা যাবে না। আর ওই ভোকাবুলারি, এটাকেও ভালোভাবে প্র্যাকটিস করো। ভোকাবুলারিতে যেমন অ্যান্টোনিমস, কিছু অ্যান্টোনিমস যেগুলো যেগুলো আছে, ওয়ার্ডের প্রতি যদি দখল থাকে তাহলে অ্যান্টোনিমস সিনোনিমগুলো ভালো করা যায়। আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, সিনোনিম মানে হচ্ছে নিয়ারেস্ট মিনিং যেটা, ঠিক আছে। তো এরকম হোমোনিম কি, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ যেটাকে বলা হোমোনিম, মানে উচ্চারণটা সেম হবে, দ্য প্রনাউন্সিয়েশন উইল বি দ্য সেম, বাট দ্য মিনিং উইল বি ডিফারেন্ট। হ্যাঁ, প্রনাউন্সিয়েশন ইজ দ্য সেম বাট দ্য মিনিং ইজ ডিফারেন্ট, মানে মানেটা আলাদা হয়ে যাবে। সেটা হচ্ছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। প্রেফিক্স সাফিক্স, যেমন মানে এখন একটু ইয়ে নিয়ে আলোচনা করে দিই, যেমন ভোকাবুলারি প্রেফিক্স সাফিক্স। প্রেফিক্স সাফিক্স কোনটা? একটা ওয়ার্ডের মানে বাঁ দিকে যেটা বসবে লেফটে, সেটা হচ্ছে প্রেফিক্স, ডান দিকে বসলে সাফিক্স। মানে এগুলো সিম্পলি মনে রাখতে হবে, এইভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন পসিবল, পসিবল কি হবে? ইম্পসিবল। মানে যদি লেফটে থাকে তখন কি হচ্ছে? প্রেফিক্স। তাহলে ইন, ইন, ইল, ইর, আন, এনটি, এইসব যদি থাকে এইগুলো, তখন কি হবে? এগুলো হচ্ছে প্রেফিক্স। তো কোন ওয়ার্ডের সঙ্গে কোন প্রেফিক্সটা ইয়ে হবে, সেটা হয়তো 4টে অপশন তোমাকে দেওয়া থাকবে। যেমন ধরো সোশ্যাল, সোশ্যাল যে ওয়ার্ডটা দেওয়া থাকলো, সোশ্যালের মানে 4টে অপশন দেওয়া থাকলো, ইন, ইল, এনটি আর অন, এই ইন। তো এরকম 4টে অপশন দেওয়া থাকবে, তখন তোমাকে কি করতে হবে? সোশ্যাল ওয়ার্ডটার সঙ্গে কোন প্রেফিক্সটা মানে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যান্টি সোশ্যাল, ঠিক আছে। সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল, পসিবল, ইম্পসিবল, কমন, আনকমন, রেগুলার, ইররেগুলার, এরকম দেখে প্রচুর ইয়ে আছে এই প্রিফিক্স সাফিক্স, এইগুলোকে একটু দেখে নেবে, ভালো করে প্র্যাকটিস করে নেবে। ওকে, এইভাবে পরপর মানে আলোচনাটা করতে হবে, মানে কুইক রিভিশন হবে, শুনে যাবে। ওই আলোচনাটা শুনলে দু একবার শুনে নেবে, দেখবে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। 10 নম্বর খুবই ইম্পর্টেন্ট তোমাদের, যারা ইয়ে দেবে মানে পুলিশের এক্সাম দেবে ডাব্লিউপি, তাদের ক্ষেত্রে বলছি, যদি কনসেপ্টটা এইভাবে ক্লিয়ার করে প্রতিটা কোশ্চেন অ্যাটেম্প করে আসতে পারো, তাহলে 10-এর 10 পাওয়াটা খুব একটা টাফ জিনিস নয়, ঠিক আছে। এভাবে পরপর প্র্যাকটিস করে যাও।